একটা লজ্জার বিষয়, এটা বলার চাইতে মরে যাওয়া অনেক ভালো, বুঝছেন? যার যার একটা মান সম্মানের বিষয় আছে, আমি কতটুকু নিচে নামছি বা কতটুকু হস্তনষ্ট হইতেছে আমি নিজেও জানি, যে একটা বেয়াদব পুলিশের কারণে আমার লাইফ নষ্ট হয়ে যাবে। আমাদের মন তো ছিল সরল, বুঝছেন? মেয়েরা কিন্তু মানুষের মায়ায় পড়ে। একটা পুলিশ যখন পেছনে লাগে তখন তো ভাবলাম যে মেয়ে ছেলেটা পছন্দ না করলে তোর পেছনে লাগে না, কিন্তু ছেলে যে আমার রাস্তার নামানোর জন্য পেছনে লাগবে এটা তো আমি ভাবিনি, যে সামান্য 30,000 টাকার জন্য আমার লাইফ নষ্ট করে দিবে পেছনে লাগে। আমি তো মনে করছিলাম যেহেতু পেছনে হাতে বারে বারে ছায়া থাকে আমারে বিয়ে করবে বলে, তো আমি তো এটা বিশ্বাস করছিলাম। কিন্তু হ্যাঁ, যে সামান্য 30,000 টাকার জন্য আমার সংসার ভেঙে আমার রাস্তায় নামাবো, আমি তো এটা কল্পনা করিনি, বুঝছেন? আমি তো এমনি হাট হয়ে আমার তো এমনি হাট করে ফেলছে, বুঝছেন? যেহেতু একটা মেয়ের ডিভোর্স হওয়া মানে মরে যাওয়াটাই এক ভালো। আমি তো ওই জামাই ডিভোর্স দিতে চাইছিলাম না, কিন্তু হ্যাঁ আমার বাধ্য করছে জামাই ডিভোর্স দেওয়ার জন্য। আমি যতদিনই থানা আসছি ততদিনই আমার কোর্টের মাধ্যমে এবং চেয়ারম্যানের মাধ্যমে পাঠাইছে জামাইটা ডিভোর্স দাও, আমি তো ওরা বিয়ে করবো। তা আমি তো উনি আপ্যায়ন করতে এবং বারে বারে আমার নাম ঠিকানা আমার দিকে চায়া থাকতো বেশিরভাগ একটা, তো আমি তো ভাবতাম পছন্দ না করলে তো একটা মেয়ের দিকে একটা ছেলে এভাবে চায়া থাকে না। কিন্তু উনি যে আমার রাস্তার নামানোর জন্য এরকম ফাইজলামি করবো আমি ওইটা কোনোদিনও ভাবিনি। কোথায় কোথায় থাকবো, এত বছর কুমিল্লাতে ছিলাম, কিন্তু কুমিল্লাতে 30-40টা বাসা ছাড়তে হয়েছে। প্রত্যেকটা বাসা থেকে মহিলারা পেশা দিয়ে বার করে দিচ্ছে, 10-15 দিনে কোনো বাসা থাকতে পারে না, 5-6 দিনও, কিন্তু পুরো মাসে অ্যাডভান্স দিয়েই উঠি। তবে সিঙ্গেল থেকে আমার বের করে দেওয়া হইতেছে আর কি। মেয়েদের সাথেও উঠি, কিন্তু মেয়েরা সমস্যা হচ্ছে আমার হাতে কিছু টাকা ছিল, ওই টাকাগুলো পাবলিকের মাধ্যমে দিয়ে দিচ্ছিলাম আর কি, 1,20,000 টাকা করে। তো ওই দিন লাভের অংশ নাই চলতেছি আর কি। কিন্তু মেয়েরা পেশারে ফেলাইতেছে যে মেয়ে কর্ম ছাড়া টাকা নেব থেকে এসে। তো আর আমি একটু অসুস্থ, তো আমি কিন্তু চাকরি নিয়েছিলামও, কিন্তু কিছু কিছু জায়গায় পুরুষ মানুষ দেখা গেছে যে আসলে 90% পুরুষ ওই দেশটার মধ্যে দেখতেছি যে অন্যরকম, বুঝছেন? বোনের মতন দেখে না, এই জন্য কিন্তু আমি কয়েকটা চাকরি ছাইড়া দিছি। আর এখন যেহেতু বর্তমানে আমি ভাবলাম যে যতদিন আমার হাতে ওই টাকাগুলো আছে আমি ওইটা দিয়ে চলতে থাকি, এর টাকা শেষ হওয়ার মুহূর্তে আবার একটা চাকরি চাই আনিমো বাধ্য হয়ে আর কি। কারণ কি করুন যে যতটা চাকরিতেই গেছি আসলে দেখতেছি যে দেশের পরিস্থিতি ভালো না, কোনো চাকরি করতে গেলে দেখা গেছে চাকরির বিষয় অন্য লাইনে নিয়ে যায়। আসছি আজকে 4-5 দিন। আসলে 4-5 দিনের মধ্যে কিন্তু আমি এর মাঝে রংপুরও গেছি। রংপুর এখানে ঢাকাতে এসে একটা ছেলেরে দিয়ে ফোন, ওই সচিবালয় উনি যে ওনারে দিয়ে ফোন দেওয়া আসলাম, উনি বলছে যে এটা নাকি রংপুর ট্রেডিং সেন্টারে পোস্টিং হয়েছে। আসলে ওইখানে যে মিথ্যে কথা বুয়া বলছে। মতিঝিলও ছিলাম, যাত্রাবাড়িও ছিলাম এবং কি সায়দাবাদও ছিলাম। ওইখানে যাত্রাবাড়ি একটা, এখানে যে মতিঝিল আজকে দেখেছি কোনো হেনস্থা হয়নি এবং কি সায়দাবাদও হয়নি, তবে যাত্রাবাড়ি একটু হেনস্থ শিকারতে তার মানে সারা রাত্র ওই আপু ফানি দেন কিনা এসে ওগুলো ডিস্টার্ব করা হয়েছে আর কি। কিন্তু আমার একটা বিয়ে ঠিক হয়েছিল প্রায় বিয়ে হওয়ার জায়গা, কিন্তু এই পুলিশ আমার পেছনে কিন্তু লোক লাগাই রাখছে। ওই থানার যেই থানাতে ছিল ওই থানার আরজি লেখুন না, যে আরজি লেখক ওনার বাবারে দিয়ে ওই ছেলের বিয়েও কিন্তু উড়াই দেওয়া হয়েছে। ওই ছেলের বাবা উনিই ওই ছেলের বাবারে হয়তো বলাইছে যে পুলিশের সাথে রিলেশন ছিল, জামাইটি বুঝতে দিচ্ছে, সেজন্য আমার বিয়েও উঠে গেছে। কোথায় ছিলাম আমি? ফৌজদারি আদালতের মোড়ে একটা বাসায় ছিলাম, বাসায় উঠছিলাম আর কি। ওইখানে উনি আমার সাথে 10-15 দিন যোগাযোগ রাখছে, এরপর আর রাখেনি। রাতের বেলা আসতো, উনি বলতো যে ওনার হাতে টাকা নেই, বেতন পেয়ে সেটা আমার বিয়ে করবে এবং কি টাকা দিবে এসে বলতো। পরিবারের মধ্যে টাকা দিয়ে দিত, হাতে রাখতো নি, আর বাবা মা আছে ওদেরই দিত। 30,000 টাকা দিলে কেসটা ইজি হয়ে যাবে। রাতে ফোন দিছিল আর কি যে আপু 30,000 টাকা দিলে কেসটা ইজি হয়ে যাবে। তো আমি বলছি ভাই আমার হাতে টাকা নাই, আমি এখন টাকা দিতে পারবো না। এটা বলাতে তো আমি রেখা দিচ্ছি আর কি, কইয়া যে টাকা নাই বলে আমি রেখা দিচ্ছি। উনি বলছে যে কেসটা ইজি হয়ে যাবে 30,000 টাকা দিয়ে। এর কথা বললে উনি বলতো ঠিক আছে আমি কয়েকদিনের ভিতরে স্যালারি পাইয়া তোমার কোর্টের মাধ্যমে নিয়ে বিয়ে করবো, এইসব বলতো আর কি। আমি বলছি যে ইসলামিক নীতি মানেন। কয় ইসলামিক নীতি কি? কাবিন করলে কয় কবুল বললেই নাকি বিয়ে? কয় হ্যাঁ মুখে মুখে কবুল বলে, কয় কবুল বললেই তো বিয়া। আর তুমি যে কাবিন চাচ্ছ যে কোর্টে যে ইয়া করবা, কয় এটা তো মেয়েরা টাকার লোভে দেনমোহরের কাবিন করে, সেই বলছে আর কি। কয় এটা তো মেয়েরা টাকার লোভে করে, তুমি কি টাকা চাও নাকি? আমার এইসব বলতো। এখন উনি বলছে যে কবুল বললেই নাকি ইসলামিক নীতিতে বিয়া। আমি বলছি আর কি ইসলামিক নীতি মানেন? কয় এটা তো কবুল বললেই বিয়া। কয় আমি কবুল বলি, তুমি কবুল বলো বিয়া। তো পরে কয় তুমি যে কাবিন করতে চাও এটা তো টাকার লোভে, এমন তো হইতে যে তুমি আমাদের টাকার লোভে বিয়ে করবা, এসে আর কি। ওই বাসাতে তো 1 মাস ছিলাম। যখন 1 মাসের মধ্যে দেখি যে ও আমার কাছে কিছুদিন দেখা করে এরপরে মোবাইল অফ করে দিছে, তখন বাড়িওয়ালা বলছে যে তুমি জামাই নাই। আমিও পরে ভাবলাম যে একলা রুমে থাকি আমি কি করবো, তখন আমি মেয়েদের সাথে বেডে উঠছিলাম আর কি। তো ওই মেয়ে কুমিল্লাতেই, ঢাকায় হোটেলের মধ্যে উঠছি আর কি। বাসা তো পাইনি, যেখানেই ফোন দেয় ছেলেদের ম্যাচ বলে। তো এখন কি করবো, বেডে উঠছি।
চাচ্ছি উনি যেহেতু আমার জামাইয়ের কাছ থেকে ডিভোর্স করাইছে এবং কি বাড়ির বাহিরও করাইছে, এখন আমি চাচ্ছি যে উনি আমাকে বড় স্বীকৃতি দেখ, আমার দায়িত্ব পালন করুন।